বাংলাদেশে প্রায় ৫০টারও বেশি ক্রীড়া ফেডারেশন রয়েছে। এই ফেডারেশনগুলোর কাজ হচ্ছে স্পোর্টসটাকে ঠিকমতো পরিচালনা করা, ক্রীড়াবিদ তৈরি করা, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে নিয়ে আসা। কিন্তু প্রায়ই বিভিন্ন ফেডারেশন, বিশেষ করে ছোট যে ফেডারেশনগুলো রয়েছে, সেই ফেডারেশনগুলোর মধ্যে বিভিন্ন রকমের ঘটনা শুনতে পাওয়া যায়, বিভিন্ন রকমের অনিয়ম দুর্নীতির ঘটনা শুনতে পাওয়া যায়, নানা রকমের গল্প রয়েছে এগুলো নিয়ে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ রাগবি ফেডারেশন নিয়ে, রাগবি ফেডারেশনের যে অ্যাডহক কমিটি এখন রয়েছে, এই অ্যাডহক কমিটিতে একজন কার্যনির্বাহী কমিটিতে নেই, তিনি সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুস সাকিব শোভন। তার এগেনস্টে বেশ কিছু এলিগেশনস শোনা যাচ্ছে, পত্রপত্রিকা বা টেলিভিশনে নিউজও হয়েছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলতে দুজনকে আমরা আজকে পেয়েছি। তারা আসলে সব প্রণোদিত হয়ে তারা কথা বলতে চান তার এগেনস্টে, এবং বিভিন্ন রকমের প্রমাণাদিও নাকি তাদের কাছে রয়েছে। আমরা একটু সেই সব বিষয় নিয়ে একটু তাদের সাথে কথা বলতে চাই। একজন রাগবির রেফারি এবং কোচ, এবং আরেকজন রয়েছেন প্রশিক্ষক এবং রেফারি। দুজনে আমার দুই প্রান্ত রয়েছেন। একটু আমরা আপনার পরিচয়টা যদি একটু নিজের মুখে আপনি বলেন। আমার নাম এমডি আশিক হুসাইন। আমি 2020 সাল থেকে করোনাকালীন সময়ের পর থেকে বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাথে যুক্ত আছি। আমি লেভেল 1 কোর্স সম্পন্ন করেছি এবং আমি ইতিমধ্যে আন্ডার-18 ন্যাশনাল টিমেরও দায়িত্ব পালন করছি। সেই সাথে প্রত্যেকটা টুর্নামেন্টেই আমি রেফারি হিসেবে দায়িত্ব পালন করে আসতেছি। ওকে, একটু আপনার পরিচয়টা যদি বলেন। আমি মোহাম্মদ ফাহিম সরকার, বাংলাদেশ রাগবির লেভেল 1 কোচ এবং লেভেল 1 রেফারি। লেভেল 2 আমার প্রসেস রয়েছে। আমি কুমিল্লা জেলার রাগবি ক্লাবের প্রতিষ্ঠাতা। ওকে, আমরা দুজনের পরিচয় তো জানলাম। এখন আসলে আপনি যেগুলো আমাকে ওভার ফোনে বলেছেন এই শোভন সাহেব সম্পর্কে, আপনার আসলে অভিযোগগুলো কি তার এগেনস্টে? হ্যাঁ, তার বিরুদ্ধে অভিযোগ বলে শেষ করা যাবে না, এত পরিমাণ অভিযোগ। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু আছে যেটা ফেডারেশনের বিরুদ্ধে চলে যায় বা ফেডারেশনের কর্মকাণ্ডের মধ্যে পড়ে না। উল্লেখ্য হচ্ছে আমরা এশিয়া রাগবির আন্ডারে আছি, বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন। ওয়ার্ল্ড রাগবি মেম্বারশিপের জন্য আমরা অনেকদিন যাবৎ চেষ্টা করতেছি। এই সুবন সাহেবের জন্য আমাদের ওয়ার্ল্ড রাগবি মেম্বারশিপটা অলরেডি আটকে গেছে। তো ওয়ার্ল্ড রাগবি মেম্বারশিপ পেতে গেলে কিছু ক্রাইটেরিয়া থাকে। সেই ক্রাইটেরিয়ার অনুপাতে আগের যে কমিটি ছিল জনাব মৌসুম আলী, তো ওয়ার্ল্ড রাগবির এই ক্রাইটেরিয়া অনুসারে আমাদের সাথে একটা মিটিং করে। তো তখন এই মিটিংটার দায়িত্বে এই শোভন সাহেবই ছিলেন। তো তখন ওয়ার্ল্ড ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে কিছু এমপ্লয়ি দেখাতে হয় যাদেরকে স্যালারি দিতে হবে। তো স্যালারি দেওয়ার মধ্যে আদৌ বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের কোনো সক্ষমতা ছিল না, এখনও নাই। তখন জাস্ট আমাদের একটা ডেমো স্যালারি ধরা হয় এই ওয়ার্ল্ড রাগবি মেম্বারশিপটা পাওয়ার জন্য। এই ডেমো বেতনের যে স্লিপটা, এটা কাজে লাগিয়েই যখন মানে বিষয়টা হচ্ছে এরকম যে ওয়ার্ল্ড রাগবিতে আপনারা ওই বেতনের কাঠামোটা পাঠাবেন, অ্যামাউন্ট কিন্তু এটা আসলে দেওয়া হয় না। ওটা একটা ছায়া, একটা ডেমো আর কি, যে শুধুমাত্র সেই স্বীকৃতিটা পাওয়ার জন্য। তো পরবর্তীতে যখন ইন্টারিম গভর্নমেন্ট চলে আসে, তখন এই শোভন সাহেব একটা নিউজ করে, জাতীয় টেলিভিশনে একটা নিউজ করে যে বাংলাদেশের রাগবি ফেডারেশন তাকে 50,000 টাকা করে স্যালারি দেয়। আসলে তার স্যালারি বলতে কিছু ছিল না, তাকে জাস্ট 2,000 টাকা, সে বাইক নিয়ে আসতো, বাইকের খরচ হিসেবে তাকে 2,000 টাকা দেওয়া হইতো। এতটুকু সক্ষমতা বাংলাদেশ রাগবির ছিল। আমাদেরকেও সেম ওই একই প্রসেসিংয়ে আর কি বলা হইতো, কারণ বাংলাদেশ রাগবিতে কেউ বেতনভুক্ত কেউ ছিলেন না, আদৌ পর্যন্ত সক্ষমতা নাই। তো তখন সে জাতীয় টেলিভিশনে একটা রিপোর্ট করে যে ফেডারেশনের কাছে তার 17 লক্ষ টাকা বেতন বকেয়া। এই রিপোর্টটা হলাভাবে প্রচার হয়, সেটা এশিয়া রাগবির চোখেও পড়ে, এমনকি ওয়ার্ল্ড রাগবিতেও সেটা কেউ না কেউ একজন রিপোর্ট করে। যে কারণে এপ্রিলে আমাদের চলে আসার কথা ছিল, ওয়ার্ল্ড রাগবি মেম্বারশিপটা আসা ছিল, সেটা বন্ধ হয়ে যায়। এই রিপোর্টটার কারণে বাংলাদেশ রাগবি খুব ব্যাপক পরিসরে ক্ষতিগ্রস্ত হয়। নেপাল আমাদের যেহেতু অনেক পিছিয়ে আছে, অনেক পিছনে। আমি একটু স্পেসিফিক অভিযোগটা জানতে চাই। আপনার সাথেও যদি কোনো রকমের অন্যায় হয়ে থাকে, সেই বিষয়গুলো একটু আপনি আগে বলবেন। আমার সাথে তো অনেক বড় একটা অন্যায় হয়েছে, অনেকের সাথেই হয়েছে। তো আমি ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমি ফেডারেশনে আসছি। নতুন কমিটি যেহেতু আসছে, তাদের সাথে পরিচিত হব, নতুনভাবে কাজ করব, সবাইকে নিয়ে একসাথে কাজ করব। এমন সময় আমি ফেডারেশন ঢোকার পরে দেখলাম যে সবাই নাস্তা করতেছে। তো নাস্তা করে আমাদের রাগবির প্রতিষ্ঠাতা কমিটির একজন, ওনার নাম আশরাফ ভাই, অনেক সিনিয়র মানুষ। উনি আমাকে বলে, আশিক তুমি বসো ভাই, আমাদের সাথে নাস্তা করো। তাই বললাম, ভাইয়া আমি মাত্র নাস্তা করে আসছি। এমন সময় দেখলাম শোভন ও দাঁড়ায় যাওয়ার পরে আমাকে একদম যা তা বলে গালিগালাজ। এই এখানে মানে কোনো কারণ ছাড়াই? কোনো কারণ ছাড়াই। আমি এখানে কেন আসছি, ফেডারেশনে কেন আসছি, এখন ফেডারেশন থেকে বের হয়ে যাব। তো
তো ওই সময় আমিও আমার ব্রেনটাকে রাখতে পারছি, কারণ আমি চিন্তা করছি যে এখানে যদি কোনো একটা সিক্রেট হয় সেটা বাংলাদেশ রাগবির জন্য খুব খারাপ হবে, বা মিডিয়াতে এটা চলে গেলে। মানে তিনি এটা কি কারণে করলেন আপনার কাছে কি মনে হয়েছে কারণ? তিনি কারণটা হচ্ছে এই যে উনি যে জাতীয় টেলিভিশনে রিপোর্ট করছিলেন, আমি এটা সত্যতা হিসেবে আমি আবার কয়েকটা মিডিয়াকে আমি জানাইছিলাম যে তার তো বেতন বলতে কিছু ছিল না, ওনার মাত্র 2,000 টাকা জাস্ট ওনাকে হাত খরচের জন্য দেওয়া হইতো। আর উনি যে বেতনের যে স্লিপটা মিডিয়াকে দিছে ওটা সম্পূর্ণ হচ্ছে কম্পিউটার থেকে জনাব মৌসুম আলী যিনি আগে ছিলেন সভাপতি, ওনার সাইনটা কম্পিউটার থেকে নিয়ে ওটা ওনার কোনো নির্দিষ্ট কোনো এটার প্রমাণ আবার জনাব মৌসুম আলীর কাছে আছে। জাস্ট ওই রেসটা ধরেই সে হচ্ছে আমাকে গালিগালাজ ফেডারেশনে আমি আর আসতে পারবো না। তো এই বিষয়টা তখন যেহেতু সিনিয়র পার্সন ওখানে ছিল, রাকিব ভাই ছিল আমাদের ইসি মেম্বার, আশরাফ ভাই ছিল ইসি মেম্বার, ওনারা বলে যে আশিক তুমি চুপ থাকো, তুমি তো সব কিছু বুঝো জানো, আমরা বিষয়টা দেখতেছি, আমরা কমিটিকে জানাবো, আমরা জয়েন্ট সেক্রেটারিকে জানাবো। পরে জয়েন্ট সেক্রেটারিকে আমি জানালাম, ওনারা নিজে থেকে জানালো, তো উনি বিষয়টা নিয়ে কোনো কথা বললো না, কোনো তার মানে ওই 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 যে আপনি এই বিষয়ের সত্যতা দিয়েছিলেন মিডিয়াকে, এই জন্য আপনার রাগ। আর কি কিছু আছে এরকম যে তার এগেনস্টে বা সে আরও আপনি একটা হচ্ছে যে সে স্যালারিটা যেটা পেতো 2,000 টাকা পেতো আগে, কিন্তু ডেমো যে স্যালারির যে স্লিপটা ছিল সেটাকে দেখিয়ে পরবর্তীতে সেটাকে সে এখন তার স্যালারি বানিয়ে ফেলেছে, এটা একটা অভিযোগ। আরেকটা হচ্ছে আপনার সাথে ওই যে আপনি এটা মিডিয়াতে বলেছিলেন যে জন্য আপনার সাথে দুর্ব্যবহার করেছে। আর কি আছে? আরেকটা বিষয় হচ্ছে সে 5 তারিখে হচ্ছে শেখ হাসিনা গভর্নমেন্ট যখন ফল করে তারও 1.5 মাস আগে হচ্ছে সে একটা নাশকতা মামলায় গ্রেপ্তার হয়। তো তখন সে সবাইকে আবদার করে যে আমরা যেন প্রত্যেকটা মিডিয়াকে যেয়ে বলি যে তার নিঃশর্ত মুক্তি বা এই টাইপের কিছু। যেহেতু সে নাশকতা মামলায় ধরা গেছিল, সেই সময় আমাদের তরফ থেকে বা আমরা কয়েকজন তাকে এইটাতে আমরা সাপোর্ট করি নাই। হ্যাঁ, যদি বাংলাদেশ রাগবি বা কোনো প্র্যাকটিস গ্রাউন্ড। কিন্তু নাশকতা বলতে সে সেটা বলছে যে এই এই আন্দোলনটা সে করেছিল, ছাত্র জনতা যে আন্দোলন ছিল সেটার সাথে সে সম্পৃক্ত ছিল, সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থেকেই সে জেল খেটেছে। সে কোনো আন্দোলনের সাথে যুক্ত ছিল না, আর নাশকতাটা তার বাসায় থেকে হয়েছে, তার বাসায় থেকে সে গ্রেপ্তার এবং তাকে হাতে নাতে ধরছিল। তো সে হচ্ছে এইটাকেই হচ্ছে সে যখন 5 তারিখের পরে যখন সে জামিনে আসে, মুক্তি পেয়ে আসার পরে হচ্ছে প্রথম চড়া হয় আমার উপর, আমাকে কল করে, তখন কল করে বলে যে আমি কেন তাকে সাপোর্ট করলাম না। তখন আমি বলছি যে ভাই আপনাকে আমি তখনই সাপোর্ট করতাম যদি মাঠে থেকে বা ফেডারেশন থেকে বা আপনি যদি এখান থেকে কোনো ঘটনা ঘটতো, তাহলে, কারণ আমি তো সত্যতা জানি, আমি কেন মিথ্যা স্টেটমেন্ট দিব, আমি মিথ্যা স্টেটমেন্ট দিই না, এই জন্যে হচ্ছে তখন থেকে সে আমার উপরে চড়াও। ওকে, আপনার কথা আবার শুনবো আমরা। আপনি যদি একটু বলেন যে আপনি আসলে কিভাবে সাফারার হচ্ছেন। অ্যাকচুয়ালি আমি 2013 সাল থেকে বাংলাদেশের রাগবিতে প্লেয়ার হিসেবে যুক্ত, স্কুল রাগবি থেকে। সেখান থেকে সেক্রেটারি হাত ধরিয়ে হচ্ছে আস্তে আস্তে প্রশিক্ষণের দিকে যাই। বাংলাদেশের রাগবির অনেক প্রশিক্ষক দরকার ছিল। তো যখন আমি ওয়ার্ল্ড রাগবির বিভিন্ন প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষক নিয়ে সার্টিফিকেট নিয়ে কাজ করা শুরু করি, তার মধ্যে আমার এক্সপিরিয়েন্স হয়। আমি স্কুল টিমে কোচিং করাই বিভিন্ন স্কুলের, এবং আমার নিজের ক্লাব প্রতিষ্ঠিত হয়। আমি বিচ রাগবি করি নিজের উদ্যোগে 2বার, ফেডারেশন সেখানে স্বল্প সহায়তা করে। তো আমার রাগবির ইতিহাসে আমি কোচিং প্রশিক্ষণে ছিলাম, কিন্তু নাজমুল সাকিব শোভন যখন দায়িত্ব নেয় ফেডারেশনের, তখন আমাদের দক্ষ বিভিন্ন জেলা 64 জেলায় দক্ষ রেফারি এবং কোচদেরকে সে সরিয়ে দেয়, আনএক্টিভ করে দেয়। টোটালি 18 মাস আমরা আনএক্টিভ, আমরা কোনো কাজ করতে পারি নাই। তার জুনিয়র ক্লাবের বাহিনী দিয়ে সে প্রশিক্ষক তৈরি করা শুরু করছে, যেখানে সিনিয়রদেরকে কোনো মান সম্মান বা কোনো কিছুই করা হচ্ছে না। সে কিন্তু তার অভিযোগ, আমরা তার সাথে কথা বলেছি, তার অভিযোগ হচ্ছে যে আপনারা আসলে সঠিক নিয়মনীতি মানেন না, আপনারা টাইম মেনটেন করেন না, সকাল 9টায় আপনাদের আসতে বলে আপনারা 11টায় আসেন, এরকম অনেকগুলো অভিযোগ আপনাদের এগেনস্টে এনেছে, এই কারণেই আপনাদেরকে আসলে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, এরকম অভিযোগ সে করেছে। না, এরকম কোনো সত্যতা নাই। সে আমাদেরকে তার কমিটি পাওয়ার পরে কোনো সিনিয়র কোচ বা প্রশিক্ষককে এখনও সে ডাকে নাই, এবং আমরা 38 জনের একটা লিস্ট সিনিয়র টোটাল বাংলাদেশের যে লিস্টটা সাধারণ সম্পাদকের কাছে জমা দিয়েছি, সেটার কোনো মিটিং বা কোনো কিছু ডাকা হয় না আমাদেরকে এখন পর্যন্ত। সে তো টাইম দেবে দূরের কথা আমাদেরকে। আর কোনো অভিযোগ আছে আপনার তার বিরুদ্ধে? অবশ্যই আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে কিছুদিন আগে যে আপনার অভিযোগটা দিয়েছিলেন টাইম মেনটেনের ব্যাপারে, বাংলাদেশ স্কুল রাগবি টুর্নামেন্ট হয় তার ঢাকা জেলাতে। সেই জেলাতে হচ্ছে জুনিয়র কোচদেরকে সেখানে অ্যাক্টিভ করা হয়। তাদের প্রশিক্ষণ ছিল মাত্র 2 দিন করে। 2 দিনে একটা স্কুলকে প্রশিক্ষণ দেওয়া, নতুন স্কুলকে, তা খুবই অসম্ভব বিষয়। সেখানে সম্ভব না, যে কারণে হচ্ছে অনেকগুলো ইনজুরি আক্রান্ত হয়, যেগুলোর দায় চাপিয়ে দিয়েছিল সে আমাদের কোচদের উপর এবং রেফারিদের উপর। এটা আসলে মেনে নেওয়ার বিষয় না। এখন আসলে আপনাদের চাওয়া কি, মানে আপনারা কি চান, মানে তার অপসারণ চান নাকি আপনাদের আবার অ্যাক্টিভ করা হোক সেটা চান, আপনারা চাচ্ছেনটা কি?
আমরা চাই আমরা যে পূর্বে 64 জেলায় রাগবি ছিল, 64 জেলায় রাগবি নিয়ে কাজ করব। সেটা স্বল্প পরিসরে বাজেট হোক, আমরা রাগবি নিয়ে কাজ করব। আমরা 64 জেলার যে রাগবি প্রশিক্ষক রয়েছে সবাই একতাবদ্ধ রয়েছে। আমরা ঐক্য একটা ফেডারেশন চাই। এই স্বৈরাচার যে ফেডারেশন ছিল সে আবার এই স্বৈরাচারী ক্ষমতার অপব্যবহার করে ফেডারেশন দখল করছে। আমরা এই ধরনের ফেডারেশন চাই না বাংলাদেশে। ওকে, আপনি যদি একটু বলেন যে আপনার আসলে চাওয়া কি? হ্যাঁ, আমার চাওয়া হচ্ছে ওনারা যে লাস্ট যে 1-1.5 বছর যাবৎ ফেডারেশনটা চালাচ্ছেন, তো এই সময় অনেক অনিয়ম, অনেক দুর্নীতি হয়েছে। আমি চাই যে দুর্নীতিমুক্ত একটা ফেডারেশন হোক। দুর্নীতি এত ব্যাপক পরিসরে হয়েছে এটা তো বলার মতো না। লাস্ট যে আমাদের বাংলাদেশ নেপাল সিরিজগুলো, এই সিরিজে অলমোস্ট 38 লক্ষ টাকা খরচ হয়েছে। এই 38 লক্ষ টাকার মধ্যে প্লেয়াররা কোনো তাদের হাত খরচে টাকা পায় না, এক জোড়া ভালো জুতা পর্যন্ত পায় না প্লেয়াররা। দুইজন যে প্রশিক্ষক ছিলেন যারা প্র্যাকটিস করে তাদের স্যালারিটা পর্যন্ত দেওয়া হয় নাই। এটা তো ফেডারেশন সবার ব্যর্থতা, শুধুমাত্র শোভনকে কেন টার্গেট করা হচ্ছে? মানে এটা কি শোভনকে টার্গেট করা হয় না, আসলে বিষয়টা টার্গেট করিনি আমরা, কারণ সেই হচ্ছে পুরোটা মেনটেনেন্স করতেছে। কারণ এখানে ইসি মেম্বার আছে, ইসি মেম্বারদের সাথে বসা হয় না। ইসি মেম্বার অনেকে জানে না এইগুলার বিষয়ে। হ্যাঁ, যেমন আমি একটা জাস্ট একটা মানে আপনাদের অভিযোগটা হচ্ছে শোভনই মূলত ফেডারেশন চালাচ্ছেন, বিষয়টা কি এরকম? এবং তিনি যেটা নির্ধারণ করেন সেই অনুযায়ী সবকিছু হচ্ছে, বিষয়টা কি এরকম? এটা সম্পূর্ণ এরকম। শোভন যেটা বলে সেক্রেটারি সাহেব জনা আখতারুজ্জামান, উনি সেটাই করে। কারণ উনি তো নতুন, উনি কখনো খেলাধুলার সাথে ছিল না, উনি ফার্স্ট টাইম। তো উনি ওইভাবে সবাইকে চেনেও না। উনি একদিন আমাকে বলতেছে, আশিক আমাদের তো কোচ নাই। আমি কী বলেন যে ভাইয়া কোচ নাই? উনি বলে আমাদের মধ্যে 4-5জন কোচ দেখতেছি। পরে আমি তখন ওনাকে 38 জন একটা কোচের লিস্ট দেন, যারা অ্যাক্টিভ কোচ, যারা সারা বাংলাদেশে কাজ করে। উনি আমাকে কথা দিলেন, বললেন যে এদেরকে নিয়ে বসবে। আদৌ এদেরকে নিয়ে বসা হয় নাই। আর এই নেপাল সিরিজটা আমি এই জন্য বললাম, এই নেপাল সিরিজের আগে 3 মাস সময় ছিল, বাংলাদেশ টিম ওইভাবে প্রস্তুতি নিতে পারে না। তারপর এত টাকা খরচ হয়েছে, এটা আমার, কারণ আমাদের ছোট ফেডারেশন। আচ্ছা, আরেকটা বিষয় একটু আমি ইন্টারাপ্ট করি আপনাকে। সম্প্রতি একজন নারী খেলোয়াড়ও তার বিরুদ্ধে কি অভিযোগ তুলেছেন, সেই বিষয়টা কি আপনাদের জানা আছে কিনা? হ্যাঁ, সেই বিষয়টা আমরা জানি এবং এটা সত্যতাও আছে। যে যেটা বলছে যে যতগুলা কথা বলতে সম্পূর্ণ সত্যি কথা। তার সাথে মাঠে যে আমাদের কাছে ছোট্ট একটা ভিডিও ক্লিপও আছে, আপনি চাইলে আমরা দিতে পারবো। এবং শোভন যে তাকে টেক্সট করছে সকালবেলা যে যা হয়েছে হয়েছে, আমরা নতুন করে শুরু করি, আপনি মাঠে আসবেন না, আপনি বাসায় থাকেন, এই ধরনের একটা এটা সত্যটা আমাদের টেক্সট করেছে সেই মেয়েকে? করেছে। আর এটা আমার সম্পূর্ণ পার্সোনাল বিষয় হয়ে যাচ্ছে। তো ফেডারেশনে আমার কাজ করা অসুবিধা হয়ে যাবে। আপনি যদি ফেডারেশনে আসেন, তা আমি আপনাকে পরামর্শ দিই আপনি ফেডারেশনে আসবেন না। আমি এটা ব্যক্তিগতভাবে হ্যান্ডেল করার চেষ্টা করতেছি। এটা শোভনের নিজে টেক্সট করা, আমাদের কাছে স্ক্রিনশট আছে। তারপরে আবার হচ্ছে সে যে ওই মেয়েটাকে ফেডারেশনে গালিগালাজ করছে, ওটার একটা ছোট্ট ক্লিপ আছে, যেহেতু লুকায় নেওয়া, ওটা নেওয়া হয় নাই। আর মাঠে সে অরিজিনাল, আর এই ধরনের বিহেভিয়ার সে সবসময় করে। আমাদের ইসি মেম্বার আজমিরা আপু, ওনার সাথে নেপাল বাংলাদেশ সিরিজ চলাকালীন সময়ে ওনাকে ঝাঁতা বলে বকা ঝকা, এমনকি ওনাকে ফিজিক্যাল ওনাকে মারার জন্য যাওয়া হয়েছে। তো উনি একা মানুষ, মা বাবা নাই, উনি ভয় পায় বিষয়গুলা। উনি যেহেতু একটা প্রতিষ্ঠিত স্কুলে জব করে, উনি বিষয়টা নিয়ে তখন প্রতিবাদ করতে পারে নাই। উনি সাথে সাথে আখতারুজ্জামান ভাইকে জানানোর পর উনি বলছে বিষয়টা দেখবে। দেখার পর আমাকে দিয়েও 2বার, আখতারুজ্জামান স্যারকে আমি 2বার গিয়ে ওনার অফিসে গিয়ে গুলশানে গিয়ে আমি ওনাকে 2বার বলছি বিষয়টা। উনি এই বিষয়টা নিয়ে বসে না, যদি তখন আজমিরের বিষয়টা নিয়ে বসতো তাহলে হয়তো এই সুমাইয়াপুর বিষয়টা এরকম হইতো না, ওইখানে শেষ হয়ে যাইতো। একই ফেডারেশনের আরও একজন ভুক্তভোগী আমরা পেয়েছি এবং তিনিও কথা বলতে চান। মুন্সিগঞ্জ থেকে তিনি এসেছেন কথা বলতে। একটু যদি আমাদের মাঝে চলে আসেন। প্রথমে আপনার পরিচয় জানতে চাই, আপনার নাম এবং পরিচয়। আমার নাম মাহফুজানাম ফারদিন। আমি মুন্সিগঞ্জ জেলা অনুমোদিত ফেডারেশন থেকে বা মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে অনুমতি নিয়ে আমি ওয়ার্ল্ড রাগবি লেভেল কোচ করেছিলাম। আমি এখন বর্তমানে মুন্সিগঞ্জ জেলাতে আমি একমাত্র ওয়ার্ল্ড রাগবি লেভেল কোচ। পাশাপাশি আমি রাগবি খেলেছি বিগত 18 সাল থেকে প্রায় 24 সাল পর্যন্ত আমার রানিং খেলা হয়েছে। এই মাঝখানে বড় ইঞ্জুরি হয়েছে, জন্য আমাদের মাঝখানে খেলা হয়নি। আপনারও কি একই অভিযোগ ওই সিওর বিরুদ্ধেই? আমার অভিযোগটা ভিন্ন। আমি আপনারা জানেন যে রাগবি খেলা আসলে অনেকেই আর কি রেয়ার খেলা, অনেকে জানে না বা অনেকে এই খেলা নিয়ে অবগত না। তো আমি আমার জেলাতে এটাকে নিয়ে রেসপন্স করার জন্য আমি প্রায় 20-25 জন আমার এলাকার লোকজন বা ভাই ব্রাদার আমি তাদের নিয়ে আসি। দর্শক এই জন্য ইন্টারন্যাশনাল রাগবি সিরিজের নেপালে এখানে আমি নিয়ে আসি। তো আমাকে মাঠে সেই যে প্রতিজন প্লেয়ার, আমাদের তো জানেন যে এটা বসুন্ধরার মতো অন্য কোনো দলের মতো আমাদের কোনো ফ্যান পেজ নাই বা কিছু নেই। অবশ্যই তারা খাবার বা যেটা বলে ট্রান্সপোর্টেশন ফি বা এগুলো প্রোভাইড করে না। তো আমি নিজ খরচে আমি সেই প্লেয়ারগুলো নিয়ে আসি। তো ঢুকানোর সময় আমাকে একজন ঠাস করে বলে, এত প্লেয়ার কী জন্য বা এত এখানে আনার দরকারটা ছিল কি?
আমি বললাম যে আমি আমার জেলাতে রেসপন্স করার জন্যই করছি। তো পাশাপাশি আরেকজন ছিল, উনিও একজন রেগুলার, এটা কে বলেছেন? সিও বলেছেন? সিও না, ওটা হলো ওনাদেরই মেম্বার আর কি, ওনাদের তারই ভলেন্টিয়ার না করছে। নাম সম্ভবত নিলয় ছিল, নিলয় ছিল, নিলয় এই কাজটা করছে। পরে আমি বললাম, নিলয় আবার আমার এই শ্রীনগরে তার বাড়ি, ময়মনসিংহ জেলা। তা আমি জেলা কোচ হিসেবে আমি তাকে, সে একজন স্কুল টুর্নামেন্টে এই রাগবির যে টুর্নামেন্টটা সেখানে নিয়ে আসে। তো এখানে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি নিয়ে আসে নেপালের যে কোচ, নামটা আমার ঠিক মনে পড়ছে না। তো আমি জেলার কোচ হিসেবে, তো আমি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে থাকতে পারি, সেখানে আমাকে অ্যাভয়েড করা হয়। আমি এই কথা প্রশ্ন করলে আমাকে মারার জন্য তেরে আসে, এক প্রকার হুমকি দেয়। পরে নিলয় তেরে আসে, মারার জন্য তেরে আসে। তো মধ্যস্থতায়, পরে কিছু মানুষের মধ্যস্থতায় এখানে আসলে বা প্রশাসনিক লোক ছিল, তারা এই জিনিসটা হ্যান্ডেল করে। এই বিষয় নিয়ে যখন আমি আমার যে 25-30 জন প্লেয়ার নিয়ে আসি, তারা চাইতে চাইছে মাঠে একটা আশেপাশে ছবি তোলার জন্য, সেখানেও সে তার একজন আর কি তার কলিগ বা তার ভলেন্টিয়ার আমাকে অপদস্থ করে খুবই খারাপভাবে। তো আমার 25-30 জন যে মেম্বার ছিল, তারা আমাকে বলে, এটা কী হলো ভাই, এটা তো হওয়ার কথা ছিল না। তারা এটা আর কি ডিসরেসপেক্ট করে। তো এই ব্যাপারে আমি শোভন ভাইকে যখন বলতে যাই, তখন উনি এটাকে নিয়ে অ্যাভয়েড করে, পাশাপাশি আমাকে এটা নিয়ে হেনস্থা করে। আমাকে উনিও মেরে মারার জন্য তেরে আসে, প্রায় ওয়ান কাইন্ড অফ হুমকি। পরে ওনাকে আমি আরও 2-3 বার বললাম, আপনি যখন বিচার দিতে গেলেন যে আমার সাথে ভলান্টিয়ার এরকম করেছে, এতে আপনি এটা জিনিসটা দেখেন। তো উনি আমাকে উল্টারও তেরে মারার জন্য হুমকি দেয় যে তোমাকে ফেডারেশন থেকে এই করে দেবো, সে করে দেবো, এই করে দেবো। তাই আমি বলি যে আপনি যা ইচ্ছা করেন, তা আমি এর ভিতরে আপাতত নেই। পাশাপাশি আমি যখন মুন্সিগঞ্জ জেলা নিয়ে যখন কাজ করতে যাই, তখন আমাকে বলে যে নিজে ক্লাব খুলেন, নিজের অর্থায়নে প্র্যাকটিস করেন। এটা কি কারণ এখন একজন ছাত্র মানুষের পক্ষে সম্ভব যে একটা ক্লাব খুলে প্র্যাকটিস করানো ফেডারেশনের সহায়তা ছাড়া? উনি আমাকে বলে যে আপনি প্র্যাকটিস করে রিপোর্ট দেন, রিপোর্ট দিলে এটা আসলেই হবে। এটা কি কোনোভাবে পসিবল একজন স্টুডেন্ট সম্ভব? ফেডারেশন থেকে কোনো সাহায্য সহযোগিতা দেয় না। আমি একটা স্কুলে ট্রেনিং করেছিলাম, সেটার পেমেন্টটা আমি পাই নাই। আরও নানাবিধ সমস্যা আছে, তারা তো অ্যাপ্রোচ করেই না, কোনো রেসপন্স নাই। ফেডারেশন তারাকে লুটিপুরে খাচ্ছে। এমনকি নেপাল সিরিজেও এই যে একটা শো হয়েছিল ইসের আগে, শোটাতেও উনি আর কি ওনার নিজের ব্যান্ডই ইউজ করেছে। ওনার একটা নিজের ব্যান্ড আছে, ওই ওনার ব্যান্ড নিয়েই করেছে। ওই গান কুকুরও শুনবো কিনা আমার সন্দেহ আছে, কুকুরও এর থেকে ভালো গান গাবে আশা করি। ঠিক আছে, এরকম একটা ব্যান্ড নিয়ে উনি এই টুর্নামেন্টটাকে করছে, টাকাগুলো লুটি পরে খাওয়ার চেষ্টা করছে। উনি একটা লাইক এ সিন্ডিকেট, হি ইজ ইউজিং লাইক এ ফেডারেশন লাইক এ সিন্ডিকেট। দ্যাটস ওয়াই আমরা এটার জন্য প্রতিবাদ জানাচ্ছি, ওনার বিচার চাচ্ছি। আসলে শুনছিলাম কথা, 3 জন ভুক্তভোগী তারা আসলে তাদের একজনের বিরুদ্ধে তাদের অভিযোগ, নাজমুল সাকিব শোভন, আর বাংলাদেশ রাগবি ফেডারেশনের সিইও, প্রধান নির্বাহী, এবং যার বিরুদ্ধে এই অভিযোগগুলো তিনি আসলে কি বলেন আমরা একটু সেটা শোনার চেষ্টা করব। 2021 সাল থেকে যখন হচ্ছে আমি সি হিসেবে জয়েন করি, 2021 থেকে। সো মৌসুম আলী স্যার এবং হচ্ছে তারা আমাকে বলেছিল যে এটা তোমার খুব সুন হচ্ছে আমরা চালু করব। তো এই জন্য এশিয়া রাগবি থেকে আমাদের একটা ফান্ড ছিল কোভিডের জন্য, এবং এখান থেকে শুধু আমি না, কিন্তু 14 জনের এরকম স্যালারি ছিল, শুধু আমি না 14 জনের। এবং সবাইকে তখন তারা বলেছিল তোমরা হচ্ছে সাইন দাও, এখন থেকে আমরা শুরু করব। সো তাদের কথা মতো আমরা সাইন দিয়েছিলাম, শুধু আমি না কিন্তু 14 জনের মতো। এবং এটা আমি ডকুমেন্টস আপনাকে পাঠিয়েছি গুগল ড্রাইভ লিঙ্কে। সো এখানে তারা 1 মাস 2 মাস 3 মাস যায়, যদিও হচ্ছে এশিয়া রাগবি থেকে ওই অ্যামাউন্টটা আসে, বাট তারা শুধু আমাকে না, কাউকে কিছু দেয়নি। শুধু আমাকে হচ্ছে 2000 টাকা করে একটা হচ্ছে টোকেন মানে না, এটা হচ্ছে বলে যে তোমার তেল খরচ। আমি বললাম তাহলে স্যার বাকি টাকাটা কীভাবে কী করবেন, এটা তো দিতে হবে। তো এবার তো স্যার একটা ফেডারেশনের সিও তো ফ্রি তো এবার করতে পারে না, তাহলে তো আমি তো আসলে এখানে থাকার মতো অবস্থা থাকবো না, তাহলে আমার বাড়ি চলে যেতে হবে, বা হচ্ছে আমার অন্য কিছু করতে হবে এর বাইরে। এবার তো আমার তো ফ্যামিলি চলতে পারবে না। তো তখন তারা বললেন ঠিক আছে আমরা দিব। জাস্ট এই দিব বলতে বলতেই 2022 সাল চলে যায়। তখন আমি সরাসরি ক্রীড়ামন্ত্রী ছিল তখন জায়েদ হাসান স্যার, তার কাজ সরাসরি আমি অভিযোগ দায়ের করি। ওই অভিযোগটা সঠিক না, তারা যেটা বলেছে যে হ্যাঁ অ্যাবসলিউটলি এটা ওটা কখনোই সঠিক না। এবং এটার জন্য যখন আমি জায়েদ হাসান রাসেল স্যারের কাছে গিয়েছিলাম, তখন মৌসুম আলী স্যার সরাসরি আমাকে তার বাসায় ডেকে আমাকে হুমকি দিয়েছিল যে এটা যদি কিছু হয় আমি তো ক্ষমতা থাকবি, সো তোমাকে আমরা দেখে নিব। তার মানে তখন আপনাকে 2000 টাকা করে তারা তেল খরচ দিত। জি এটা হচ্ছে হ্যাঁ আমাকে বিকাশ দিত। আপনার স্যালারি কত এখন? এবং ওকে, সো এটা হচ্ছে নতুন কমিটি আসার আগেই আমি দুদকের হচ্ছে রিপোর্ট করেছি এটা, যে আমার এই স্যালারিগুলো সব কিছু অলমোস্ট 17 লাখ টাকা আটকে আছে, এবং এটা কোনো আমি সলিউশন পাচ্ছি না কারো কাছেই। এবং ক্রীড়ামন্ত্রী তখন বলার পর তিনি আবার এনসিতে হচ্ছে পাঠিয়েছিল ডকুমেন্টস, তখন তার কোনো কিছু ওইভাবে হচ্ছে রিভিউ করা হয়নি। তো কিন্তু মজার ব্যাপার কি, আমার স্যালারি তারা বলতে 2000 টাকা, কিন্তু ফিনান্সিয়াল রিপোর্ট দেখেন আপনি, এখানে হচ্ছে তার ইয়ারের যে ফিনান্সিয়াল যে রিপোর্টটা করছে, এখানে তারা দেখাচ্ছে বাৎসরিক 10 লাখ টাকা করে স্যালারি দিচ্ছে। আপনি দুর্ব্যবহার করেন, অনেকের সাথে মারার জন্য উদ্যত হয়েছেন। আচ্ছা এইটা আসলে কি আচ্ছা দেখেন, লাস্ট যে একটা মেয়ের একটা রিপোর্ট ভাইরাল হলো সোমিয়া নামে,
তো উনি হচ্ছে আমাদের বহুত আগের হচ্ছে রেফরি, মানে রিসেন্ট না, তিনি আমাদের সাথে কাজ করতেছে 2015 থেকে, এবং হচ্ছে 2019 সাল থেকে তিনি হচ্ছে আমাদের বিভিন্ন জেলায় হচ্ছে ডেভেলপমেন্ট, মেনলি তিনি মাগুরা জেলায় ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। সো তিনি সহ আরও হচ্ছে আমাদের অনেকগুলো রেফারি আছে, বাট তাদের একটা সমস্যা ছিল কি লাস্ট কমিটিতে, যেহেতু আমাদের টার্গেট ছিল না, সো তারা ইমপ্রুভ করেনি, এবং ওইটা রেজাল্ট কী হয়েছে, আমাদের রিসেন্ট টুর্নামেন্টে, স্কুল টুর্নামেন্টে একটা ছেলের হাত ভেঙে যায় এবং আরেকটা ছেলের মাথা ফেটে যায়। সো এগুলা যেহেতু হচ্ছে আমাদের রেফারির ফল্ট ছিল এখানে, বিকজ আমি তো ছিলাম ওই মাঠে অ্যাজ এ সিউ হিসেবে, পরে হচ্ছে না পারতাম আমার নাম তো হচ্ছে অ্যাজ এ রেফারি হিসেবে, এরকম একটা অবস্থা। সো আমার প্রত্যেকটা জায়গায় ইন করতে হচ্ছে, বিকজ তারা সিনসিয়ার না, এবং এই জন্য আমি তাদেরকে ওই দিনই এটা ভাঙার সাথে সাথে অ্যাজ এ সি হিসেবে এটা আমার দায়িত্ব ছিল তাদেরকে নিয়ে এসে এগুলোর সম্পর্কে জব দিতে নিয়ে আসা, কেন এগুলো হচ্ছে এবং কেন আপনারা নিজের ডেভেলপমেন্ট করতেছে না, বিকজ তারা তো এটা বডি কন্ট্যাক্ট গেম, তারা ওইভাবে নিজেদেরকে ডেভেলপ না করলে তারা তো ম্যানেজমেন্টই করতে পারবে না। সেম ফুটবলে দেখবেন একটা রেফারির জন্য একটা মানে ছেলে পাও ভেঙে যেতে পারে, কিছু করার নেই। তো আমি সবাইকে ওই দিন হচ্ছে বসিয়ে এইগুলো হচ্ছে জব দিতে চেয়েছিলাম, যে আপনাদের রিপোর্টিং টাইম ছিল 9টা বাজে, সরি মানে 8টা বাজে, আপনারা কেন হচ্ছে আসছেন 11টার দিকে, তো আপনার স্কুল আছে, তাহলে আপনি ওই দিন মিস দিতেন, আপনি হচ্ছে যেদিন আপনি স্কুল নাই বা ছুটি নিতে পারবেন। সেদিনকে মানে কমিটির হ্যাঁ। এসি কমিটির আর কেউ ছিল নাকি শুধু আপনি? না, সবাই ছিল আমার মানে এখানে মিটিংয়ে। যখন আপনি তাদেরকে বলেন সেই বিষয়গুলো নিয়ে, মিটিংয়ে হচ্ছে আমাদের সাথে ছিল আমাদের ট্রেনিং এডুকেশন ম্যানেজার ছিল শামীম ভাই, আমি ছিলাম, এবং আমাদের কোচ আর রেফারিরা ছিল। মানে আপনি একা কথা বলেছিলেন তো? হ্যাঁ, অলমোস্ট সবাই ছিল এখানে, মানে আমাদের যারা ওয়ার্কার তারা অলমোস্ট সবাই ছিল। তখন কি রাগান্বিত হয়ে কথা বলেছিলেন? না না, নর্মালি, তখন নর্মালি, তখন তারা হচ্ছে বলেছে তাদেরকে মারতে উঠেছেন আপনি, এরকম অভিযোগ এসছে, মানে এইগুলো যদি এরকম কোনো ক্লিপ থাকে মানে ফেডারেশনে বসা অবস্থায়, অবশ্যই এটা যদি আপনি প্রমাণ, তাহলে আমি এটা স্বীকার করে নেব যদি হয়ে থাকে, কিন্তু আমি যতদিন আমি এটা করিনি, বিকজ আমি জাস্ট তাদের কাছ থেকে জবাব দিতে চেয়েছি, এরকম করলে আসার দরকার নেই। এটা যদি মনে করেন যে আমি মারতে কথা বলেছি এই ওয়ার্ডটা, তাহলে আমি জানি না তারা কোনটা মারা কথা বলতেছে। এবং লাস্টে হচ্ছে তো তখন সুমাইয়া হচ্ছে তখন রেড করে বসে, আমি কিন্তু কথা সবাইকে বলছি, নট তাকে বলেছি, এবং এখানে যারা ছিল সবাই কথা বলছে অলরেডি। তিনি পরের দিন, আমি বলেছি যে পরের দিন কেউ যদি হচ্ছে লেট করেন, আমি তাকে হচ্ছে রেফারিং করতে নাও দিতে পারি, বাট অ্যাকশন যাবে অবশ্যই আপনাদের এগেনস্টে। তো পরের দিন সুমাইয়া টাইমলি আসছে 7:59, কিন্তু তিনি এসে একটা সিন ক্রিয়েট শুরু করে দেয়। তিনি ফেডারেশন ঢুকে সবার সামনে শুরু করে যে আজকে দেখে নিব কীভাবে হচ্ছে রেফারিং করে যারা লেটে আসবে। তো আমি বলছি এটা তো আমি সিও, আমি কালকে বলছি না, তো এটা হচ্ছে আমার উপর ছাড়েন, এটা আমি দেখব। তিনি এখান থেকে অনবরতই হচ্ছে এটা জাস্ট হাইপ করার জন্য মানে করতে, যেহেতু কালকে আমি এক কথাটা বলছি তাদের একটু মাইন্ডে লাগছে। তো আমি যারা লেট করে আসছে সবাইকে 500 টাকা করে মাইনাস করছি, বুঝছেন, এবং এটা প্রমাণও আছে আমার কাছে প্রত্যেকই, যেহেতু ও লেট করেনি ওটা মাইনাস হয়নি। সো এবং হচ্ছে যেহেতু হচ্ছে রেফারির ফল্টের জন্য হচ্ছে ছেলেটার ইনজুরি হয়েছে, ওইটার জন্য হচ্ছে সব মিলে আমি 500 টাকা করে মাইনাস করে ওই অ্যামাউন্ট আবার ওই ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে শাহিমের মাধ্যমে, ঠিক আছে, যে ওদের একটা কস্ট ছিল। কিন্তু ওইটা নিয়ে এখন ওরা কী করতেছে, যে ওই মেয়েটার যে রিয়েকশনটা দেখেছে মাঠে, আমি তাকে বললাম যে যখন দেখলাম এখানে তিনি অনেক বেশি হাইপার হচ্ছে, আমি বললাম যে আপনি চলে যান এখান থেকে, আপনি আজকে ম্যাচ রেফারিং করার মতো ফিট নাই। বাট তিনি কী করলো, এখান থেকে মাঠে গিয়ে ওইখানে সিনকেট করতে করতে আমি বলে আজকে সবাই দেখবে আপনি কী জিনিস। আমি বললাম আপনি যা কিছু করেন আপনি এখন এখানে থাকতে পারবেন না, কজ আপনি রেফারিং করার মতো অবস্থায় নেই, এটা করলে আমার টিম ক্যাওস হয়ে যাবে, টিমগুলো কিন্তু আরও বেশি একটা গ্যাঞ্জাম তৈরি হবে। তিনি ওখান থেকে না যাওয়াতে আমি আমার যে ভেনিউ ম্যানেজার ছিল ওকে বলবো, ও একটা ফিমেল ছিল, ওকে বলে আপনি ওকে একটু বের করে দেন এখান থেকে, ওকে নিয়ে যান অন্য জায়গায়। ও তাকে বললো কেন, ওর সাথে চিলাচিলি শুরু হলো, এবং তিনি যে রেফারি চেয়ারে বসা ধরছে, মানে যাতে আমরা ওঠাতে না পারে, ওখানে একটা বুঝতে পারতেছেন যে আমার তো ম্যাচ শেষ করতে হবে, আমি তো এখানে এই সিনকেট দেখার জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে যে সবগুলো ঘটনাতেই যেটা আমরা দেখতেছি যে মানে আপনার ইনভলভমেন্ট, কিন্তু আপনার কমিটির বাকিরা কি করছেন তাহলে, মানে কমিটির বাকিরা তাদের এগেইনস্টে কোনো মানে ইনিশিয়েটিভ কেন নিচ্ছে? রাইট। তো এটা যখন হয়েছে না ঘটনা, তো আর সাথে সাথে এইটা কিন্তু আমরা তাকে আমরা মানে শোকজ করেছিলাম সুমাইয়াকে, তিনি যায়নি প্রথমে, এবং পরে তিনি আপনাদের কাছে বক্তৃতা দেওয়ার পর তিনি গিয়েছে, আমরা কিন্তু তাকে শোকজ মানে করেছিলাম, বাট তিনি আসেনি। এখন তাকে আমরা কি সরাসরি কি মানে হচ্ছে বের করে দিব? আমরা ওয়েট করেছি যে তিনি আমাদের সাথে আসে, আমার নামে কিন্তু যে কারো কাছ থেকে তার অভিযোগ থাকতে পারে, ইটস ওকে। কিন্তু অভিযোগগুলো সব হচ্ছে আপনার এগেইনস্টে, হ্যাঁ, আমার against-এ। কিন্তু আর কারো না, Right. এখানে কিন্তু জিএস এর এগেইনস্টে অভিযোগ Right, exactly. একটা ফেডারেশনের মেইন ম্যান হচ্ছে জিএস, অবশ্যই। প্রেসিডেন্ট শুধু অনুমোদন দেন কিংবা প্রেসিডেন্ট, কিন্তু মেইন হচ্ছে ফেডারেশন রান করার ব্যাপারে বা ফেডারেশনের সমস্ত দাপ্তরিক কাজকর্ম জিএস এর সব কিছু ইনভলভমেন্ট থাকে। জি, মানে অভিযোগ আসলে তার এগেইনস্টে হওয়ার কথা, বাট সবকিছুতেই আপনার এগেইনস্টে কেন Okay. এই বিষয়গুলো বা Right. আপনার সঙ্গে সম্পৃক্ত? বিকজ হচ্ছে আমি রিসেন্টলি লাস্ট কমিটির যে ফিনান্সিয়াল রিপোর্টগুলো আমি হচ্ছে কাজ করছি, অডিট রিপোর্টগুলো আমরা এখন এই অডিট রিপোর্টের এগেনস্টে হচ্ছে আবার ফরেন্সিক রিপোর্ট করছি, এবং এই কথাগুলো আমি তো ওপেনলি করতেছি, তো তারা সবাই জানে। এই জন্য এখন তারা চাচ্ছে যেভাবে হোক আমাকে, এবং যারা আমরা অ্যাক্টিভ আছি, আপনি রিসেন্টলি দেখবেন কালকে পরশু একটা ঘটনা ঘটছে, আমরা যারা দু একজন অ্যাক্টিভ যারা আছে তাদের এগেনস্টে শুধু আমার নামে না, কালকে হচ্ছে আরেকটা ছেলের নামে ইচ্ছা করে আগের কমিটির সাথে ছবি দিয়ে গ্রুপে দিছে, মানে ওকে করতে আর কি, নাম হচ্ছে আশিক তার, এবং এটা করছে হচ্ছে ইমান ভাইয়ের সাথে, আমাদের যিনি মিডিয়া ম্যানেজার।
বিকজ তিনি খুবই অ্যাক্টিভ। সাতক্ষীরাতে তার নিয়ে অনেক ডেভেলপমেন্ট করছে এবার। এবং ওইখান থেকে আবার কী করছে, তারা একটা গ্রুপ খুলছে। গ্রুপ খুলে তারা, আমি তো এই নিউজগুলো পাচ্ছি যে আমাদের যিনি আরিফ ভাই আছে তাকে গ্রুপে অ্যাড করে তাকে আবার ওখান থেকে হচ্ছে তারা একটা ইকোরা ট্রাই করেছে, মানে একটা গন্ডগোল। আমাদের এই নেপাল বাংলাদেশ টুর্নামেন্টের আগে তারা এরকম একটা নির্বাচনের একটা প্রোপাগান্ডা ছড়েছিল যে আমরা নাকি নির্বাচন দিচ্ছি না, কিন্তু এটা তো আপনিও জানেন যে আমাদের এখন পর্যন্ত উপজেলা জেলা কিছু নির্বাচন হয় না, আমরা কীভাবে দিব? আমাদের কনস্টিটিউশন মাত্র আমরা পেয়েছি, সো মাত্র পেয়েছি আমরা, এখন কনস্টিটিউশন অনুযায়ী তো আমরা আগাবো, তাই না? আমাদের কনস্টিটিউশন সবগুলো হচ্ছিল। এখন সবাই চাচ্ছে কি, যেহেতু হচ্ছে আমি লাস্ট কমিটির এই দুর্নীতিগুলো ফাঁস করেছি, সো তারা যেভাবে হোক আমাকে এখন বের করবে, বিকজ তারা বলছে যে বিএনপি আসলে তোমাকে আমরা দেখে নিব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.